দেশের ৩টি বিমানবন্দর থেকে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গত ২৭শে জানুয়ারি ৪টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার পর সংস্থাটি জানায়, অনুসন্ধানে আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ১৯ জনের নামে মামলা করেছে তারা। আর এই মামলার অন্যতম আসামি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। দুর্নীতির ৪ মামলার আসামি হলেও হাবিবুর রহমানের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে ২৩শে ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট। তবে উচ্চ আদালতের রুলের পরেও হাবিবুর রহমান রয়েছেন বহাল তবিয়তে। জানা গেছে, হাবিবুর রহমান সহ ১৯ জনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার তদন্ত চলছে, পাশাপাশি তার সম্পদের অনুসন্ধানও করছে দুদক। মামলার আসামি হয়ে কিভাবে এখনও বহাল তবিয়তে রয়েছেন হাবিবুর রহমান, বেবিচক চেয়ারম্যান জানালেন, আদালতে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দুদকের মামলা হলে কিন্তু কেউ আসামি না, যতক্ষণ পর্যন্ত ওনার ভিতরে তদন্ত প্রমাণিত না হয় এবং তাদের ভিতরে চার্জশিট ফ্রেম করা হয়। চার্জশিটটা আদালতে উপস্থাপন করতে হয়। সেই উপস্থাপন আদালত যদি মনে করেন যে ওনার বিরুদ্ধে এনাফ এভিডেন্স আছে, ওনাকে বিচার করা যেতে পারে, তখনই কিন্তু যখন গ্রহণ করে তখন কিন্তু ইমপ্লিকেটেড অ্যান্ড আই এম সাপোজ টু সাসপেন্ড হিম। দুর্নীতি মামলার আসামি হয়ে কর্মস্থলে স্বপদে বহাল থেকে তদন্তে ব্যাঘাত ঘটালে গ্রেপ্তার করতে পারবে তদন্তকারী কর্মকর্তা, বললেন দুদক মহাপরিচালক। তদন্তকারী দল যদি মনে করেন যে কোনো আসামি পদাধিকার বলে অফিস প্রদান হয়ে যদি তদন্ত কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করেন কিংবা অভিযোগ প্রমাণে সহায়ক সাক্ষীদেরকে কোনো ভয়ভীতি প্রদর্শন করেন, এই ধরনের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা মনে করলে তিনি সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করতে পারেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে থাকা দুর্নীতি মামলার বিভিন্ন আসামি রয়েছেন দুদকের নজরদারিতে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। জীবিকার প্রয়োজনে প্রতিদিন সকালে কর্মব্যস্ত মানুষ ছুটছেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। তবে শহরের ধুলাবালি আর দূষিত বাতাসে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। দূষিত বায়ুর প্রভাবে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মিরপুরের লাভলিকে। রাস্তাতে এমনিতেই প্রচুর ধুলাবালি থাকে, তারপর আবার গাড়ির কালো ধোঁয়া থাকে, এই সমস্ত একটু সমস্যা হয়। তার মতো কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে নানা সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে। যতক্ষণ বসে থাকবো অক্সিজেন লাগাইয়া, ততক্ষণ আমার কাছে ভালো লাগে। অক্সিজেন খুললে অন্যরকম লাগে। চিকিৎসকরা বলছেন, ফুসফুস সংক্রমণ, হৃদরোগ, হাঁপানি, অ্যাজমার মতো নানা রোগের পেছনে নীরব ঘাতক হিসেবে কাজ করছে দূষিত বায়ু। বাংলাদেশে বায়ু দূষণে জনস্বাস্থ্যের ওপর প্রভাব বিষয়ে ফিনল্যান্ড ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে, বায়ু দূষণ রোধ করা গেলে প্রতি বছর বাংলাদেশে ১,০২,৪৫৬ জনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো। স্টেট অব গ্লোবাল এয়ারের ২০২৪ সালের প্রতিবেদন বলছে, শুধু ২০২১ সালেই দেশে ২,৩৫,০০০ মানুষের মৃত্যু হার মানে বায়ু দূষণের কাছে। নন স্মোকার লোকের মধ্যেও অসুখের সংখ্যা বাড়ছে। যাদের ফুসফুস আগে থাকতেই অসুস্থ, এই খারাপ মানের বাতাস গ্রহণ করার ফলে তাদের যে নিজস্ব অসুখগুলো আছে সেগুলো নিয়ে কমপ্লিকেশনস বা জটিলতা দেখা দেয়। এই সুযোগে ভাইরাস বা অন্যান্য জীবাণু আক্রান্ত রোগও বেড়ে যায়। স্টেট অব গ্লোবাল এয়ারের ২০২৪ সালের প্রতিবেদন আরও বলছে, ৫ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় বায়ু দূষণে। শিশুদের প্রথমত দূষিত বাতাসে সে এক্সপোজড হচ্ছে, যার জন্য তার কিন্তু বারবার রেসপিরেটরি ইনফেকশন বেশি করে হচ্ছে এবং যত বেশি ইনফেকশন হবে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে যাবে। তবে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে কোনো গবেষণা বা তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। কর্মকর্তারা বলছেন, জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছে সরকার। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে, একটি কম্প্রিহেন্সিভ। সেই জন্য আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে কী পরিমাণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হবে, এবং এটা খুব অ্যাম্বিশিয়াস টার্গেট। সবাই মিলে যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে সম্ভব। দূষিত বায়ু থেকে নিজেকে রক্ষা করতে মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী এক নীরব ঘাতকের নাম বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, ধীরে ধীরে দূষণের মাত্রা কমিয়ে আনা না গেলে তা হতে পারে যে কোনো বয়সী মানুষের মৃত্যুর অন্যতম কারণ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা কোম্পানি না দিলে আমরা কি বানানি দেম, আমরা বানাইতে তেল। চাহিদার তুলনায় কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ মিলছে সামান্যই। যাও বা মিলছে তা পাচ্ছেন নিয়মিত ক্রেতা বা যারা বেশি করে পণ্য কিনছেন তারা। আমরা টাকা নিয়ে বসে আছি, তেল পাই না। আমরা এমন একটা রিপোর্ট করেন যে দোকানদারের ভিতরে তেল আছে, দিচ্ছে না। তেল আছে হাতে গোনা, মনে করেন যারা ডিলার তাদের কাছে।
আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছে তেল আছে। পাম অয়েল কেজি বেচছে 165 টাকা কেজি। রাজধানী জুড়েই ভোজ্য তেলের চিত্র একই। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একটা কাস্টমার অনেক টাকার মাল নাই, কিন্তু তেলটা না দিতে পারলে আমরা দিতে পড়তেছি। কিনি নাই, একটা দোকানে দেখছি কিন্তু দাম বেশি। ভোজ্য তেলের সংকট সমাধানে আমদানিকারক, ডিলার বা সরবরাহকারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতাদের। ডিলারের থেকে তেল কিনছি হচ্ছে 848 টাকা দিয়া, প্রতি পিস তেলের দাম 54-55 টাকা খরচ পড়ে যায়। এখন তেলের এমআরপি হচ্ছে 852 টাকা। এখন আমি যদি শুধু তেল একজনের কাছে বিক্রি করতে যাই, আমার 3 থেকে 5 টাকার মতো লস পড়ে প্রতি তেলে। বন্দর নগরীতেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট। আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম দিয়ে এলেও সেখানকার খুচরা বাজারে ভোজ্য তেলের হাহাকার। সিটি গ্রুপে গত 2 মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি, আর রূপসান্দা কিছু কিছু মাল দিছে, এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি। বার যেমন তো দেখাশোনা করার দরকার। এরা যখন পাচ্ছে না, উনি বসে খেতে জন্য আসে, আমি তো এটা বুঝতেছি না। উনার জায়গায় তো আরেকটা রোগ বসুক, মানুষ কি বাংলাদেশে অভাব আছে নাকি? দেশ জুড়ে তেলের সংকট থাকলেও এবারের রমজানে ডাল, চিনি, ছোলা সহ অন্য পণ্যের দাম ও সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার। মুস্তফা মাহবুব, ডিবিসি।